আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে জলপাইয়ের আচার। জলপাইয়ের দিন আছে আর আমি আচার দিব না, সেটা তো কখনোই হতে পারে না। যেহেতু আমি আচার দিতে অনেক বেশি পছন্দ করি, তো জলপাইয়ের যত ধরনের আচার আছে তত ধরনের আচারই আমি দেব। আর এখন কিন্তু জলপাইয়ের সিজন চলছে, সুতরাং জলপাইয়ের আচারটা তো দিতে হবে। আমার এটা একদম মাস্ট। প্রতি বছরই আমি আচার দেওয়ার জন্য একদম উতলা হয়ে পড়ি, সেটা হোক জলপাইয়ের দিনে জলপাই আচার, আমের দিনে আমের আচার। যদিও আমি আচার তেমন পছন্দ করি না, মানে নিজের হাতেরটা পছন্দ করি না ভাই, অন্য কেউ দিলে ঠিকই খাই বা পছন্দ করি। বাট আমার কিন্তু আচার বানাতে অনেক বেশি ভালো লাগে। আর বিশ্বাস করেন, এই আচার বানাতে আমার একটুও ক্লান্ত লাগে না। মনে হয় না যে আমি আচার বানিয়েছি আমার একটু ক্লান্ত লাগবে। যাই হোক, জলপাইগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এই চিনিটা যখন পানি উঠে আসবে বা পানি ছেড়ে দেবে, তখন কিন্তু আমি এটাকে জাল করে নেব। আর বিশ্বাস করেন, আজকে এত সহজভাবে আপনাদেরকে আমি এই জলপাই আচারটা করে দেখাবো যে আপনারা যে কেউ এই জলপাই আচারটা দিতে পারবেন একদম। যদি বলেন, বাচ্চারাও এই জলপাই আচারটা দিতে পারবে। আর এই আচারটা এতই বেশি মজা যে কড়াই থেকে নামানোর আগে কিন্তু এই আচারটা শেষ হয়ে যাবে। যাই হোক, এখন কিন্তু আমার জলপাই থেকে চিনির থেকে পানিটা চলে এসেছে। তো এখানে আমি একটুখানি মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে জাস্ট নেড়ে চেড়ে দেবো। আর জলপাই আচার দিতে কিন্তু খুব বেশি কষ্ট না, মানে জাস্ট সিদ্ধ করবেন। জলপাইটাও সিদ্ধ কিন্তু করতে অনেক বেশি সময় লাগে এমনও কিন্তু না, খুব অল্প সময়ে খুব দ্রুত আপনারা এই আচারটা দিয়ে দিতে পারবেন। তো যাই হোক, আমি এখানে একটুখানি চিনি তো দিয়েছিলাম আগেই, এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, যেহেতু আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে এবং গলাটাও একদম বসে গিয়েছে, যার কারণ হচ্ছে আমার ভয়েস দিতে একটুখানি কষ্ট হচ্ছে। যাই হোক, এখন আমি একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি। আপনারা দেখবেন খেয়াল করলে যে আমি এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি, যেহেতু আমার আমি এখানে পানিটা শুকিয়ে নেব, তেলটা একটু পরে ইউজ করব, যার কারণে হচ্ছে আমি এখানে তেলটা ব্যবহার করিনি। তো আমি এখানে ওটা হতে হতে ভাবলাম যে পাঁচফোড়নটাকে একটু টেলে নিই। আমি এখানে পাঁচফোড়নটাকে টেলে নিচ্ছি। আচ্ছা, পাঁচফোড়ন টালার কিন্তু একটা নিয়ম আছে। অনেকে বলতে পারেন পাঁচফোড়ন টালা কি, অনেকে বলেন এটাকে পাঁচফোড়ন টালা বা ভাজা, যে যেটাই বলেন না কেন। এটার নিয়ম হচ্ছে, আপনি যখন পাঁচফোড়নটা টালবেন তখন কিভাবে বুঝবেন যে আপনার পাঁচফোড়নটা টালা অলমোস্ট হয়ে গিয়েছে? যখন দেখবেন আপনি ফুটে ফুটে আসছে সরষা দানাগুলো, তখন বুঝবেন যে আপনার পাঁচফোড়ন টালাটা অলমোস্ট ডান। তো এই সময় আপনারা চুলাটা বন্ধ করে দেবেন চুলার তাপে, এবং কড়াইয়ের গরমে কিন্তু আপনাদের পাঁচফোড়নটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে, এর জন্য আমি এখানে তেলটাকেও দিয়ে দিলাম। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক বেশি ভালো লাগবে। তারপর হচ্ছে যে আমার উপরে দেখেন তেল ভেসে চলে এসেছে, তারপর আমি আরও কিছু চিনি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাকে ভালো মতো নাড়তে থাকবো। মানে এক কথায় যতক্ষণ না পর্যন্ত আমার পানি না শুকায়। আমি এটাকে ২ দিন পর্যন্ত জাল করে নিয়েছিলাম পাঁচফোড়ন দেওয়ার আগে। তারপর হচ্ছে এই যে এই পর্যায়ে, এই যে আজকের যে মানে এই সময়ের যে নাড়াচাড়াটা দেখছেন, এটা কিন্তু আমি দ্বিতীয় দিনের নাড়াচাড়া, এটা হচ্ছে আমার প্রথম দিনের না। লাস্টলি আমি এখানে লবণ দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটাকে আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন কিন্তু আমার আচারটা একদম পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিতে পারি। পাঁচফোড়নটা অবশ্যই আপনারা লাস্টে ইউজ করার চেষ্টা করবেন, কারণ পাঁচফোড়ন দেওয়ার পরে যদি আপনি আচারটাকে বেশি কুক করেন তাহলে কিন্তু পাঁচফোড়নের ঘ্রাণটা চলে যাবে। আর পাঁচফোড়নের ঘ্রাণের কারণে কিন্তু আচারটা অনেক বেশি সুস্বাদু হয়। যারা আচার দেন তারা অবশ্যই জানবেন। সো এইরকম করে যদি আপনারা জলপাই আচারটা দেন তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে। তো এটা জাল দিতে আমি কিন্তু আরও একটু লাল করে নেব, তারপরে আমি নামিয়ে নিব। সো আজকে কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।